হ্যালো ভিউয়ার্স, মাধ্যমিকের সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আবার জীবন বিজ্ঞানের তোমাদের সাজেশন নিয়ে চলে এলাম। মাধ্যমিক 2024-25-এর সাজেশনটা ভালো করে দেখে নাও। এই প্রশ্নগুলো করে যাবে। প্রথমে চিত্র দিয়েছি, মানুষের যে চোখের অক্ষিগোলকের লম্বচ্ছেদের যে চিত্র, হ্যাঁ, পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো। আর চিহ্নিতকরণও করতে হবে। চিহ্নিতকরণগুলো কোনগুলো করবে? এখানে 4টে দিয়েছি, তোমরা একটু বেশি করে নেবে। কর, অপটিক স্নায়ু, আইরিস, পিতবিন্দু, এগুলো দেখাতে হবে। চিত্র তোমরা সুন্দরভাবে প্র্যাকটিস করে যাবে। তোমাদের 4টে দিয়েছি, 4টের মধ্যে দুটো আসবে, অবশ্যই দুটো আসার চান্স আছে। এবারের জন্য কিন্তু তোমাদের চক্ষু খুব ইম্পর্টেন্ট। মানুষের চোখ। একটি প্রাণীকোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অঙ্কনগুলো চিহ্নিত করো। মেটাফেজ দশাটাও ইম্পর্টেন্ট। ক্রোমাটিড, সেন্টোমিয়ার, মেরু অঞ্চল, বেমতন্তু, এইগুলো চিহ্নিত করতে হবে তোমাদেরকে। আগের বছর এনাফেজ দশাটা এসেছে, এবারে মেটাফেজ দশাটা তোমাদের খুব ইম্পর্টেন্ট। তারপরে আর একটা খুব ইম্পর্টেন্ট, চক্ষুর মতন ইম্পর্টেন্ট, প্রতিবর্ত চাপের চিত্রটা এবারের জন্য তোমাদের ইম্পর্টেন্ট। কী চিহ্নিতকরণ দিয়েছি? গ্রাহক, সংজ্ঞাবহ স্নায়ু, স্নায়ুকেন্দ্র, চেষ্টীয় স্নায়ু। ভালো করে সুন্দরভাবে করে যাবে প্র্যাকটিস। আর একটা চিত্র দিয়েছি, একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গ সংস্থানের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত করো। কি? ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, নিউক্লিওলার অর্গানাইজার, আর হচ্ছে টেলোমিয়ার। ঠিক আছে? আর এটা আমি তোমাদের প্রতিটা প্রশ্নের মান 5 নম্বরের সাজেশন নিয়ে এসেছি। আর 5 নম্বর নামমাত্রই তোমাদের বেশি কি ভাগ করে প্রশ্ন আসে 3-2, মানে মূল পয়েন্ট তোমরা দিলেই তোমরা নাম্বার খুব ভালো তুলবে। পরের প্রশ্ন, একটি কোষচক্রের ইন্টারফেজের বিভিন্ন দশায় কী ধরনের রাসায়নিক উপাদান সংশ্লিষ্ট হয়? একটি কোষচক্রের বিভিন্ন বিন্দুতে স্বাভাবিক নিয়ন্ত্রণ নষ্ট হলে কি ঘটতে পারে? পরের প্রশ্ন, একটি ফানের যৌনক্রম পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও। প্রোফেজ এবং টেলোফেজের ক্ষেত্রে বিপরীতধর্মী পরিবর্তন ঘটে, এরূপ দুটি বিপরীতধর্মী পরিবর্তন লেখো। প্রতিটাই দেখো দুটো করে ভাগ আছে, 3+2 করে আছে। 3+2 মানে প্রথমে একটা 3 নম্বর, তারপর একটা 2 নম্বর, সেই ভেবে লিখবে তোমরা। 3 নম্বরের পয়েন্ট 3টে পয়েন্ট, 2 নম্বরের 2টো পয়েন্ট, 2 দ্য পয়েন্ট লিখবে, তোমরা ভালো নাম্বার তুলবে। 2 দ্য পয়েন্ট উত্তর দেবে, ভালো নাম্বার তুলবে। তারপরের প্রশ্ন, মটর গাছের বীজের বর্ণ ও বীজের আকার, এই বৈশিষ্ট্য দুটি নিয়ে মেন্ডেল দ্বিসংকর জননের পরীক্ষা করেছিলেন। এই পরীক্ষার F2 জমিতে যে কটি হলুদ ও গোলাকার বীজযুক্ত মটর গাছ উৎপন্ন হয় তাদের জিনোটাইপগুলি লেখো। মেন্ডেলের স্বাধীন সঞ্চরণ সূত্রটি বিবৃত করো। হ্যাঁ দেখো, এখানেও দুটো আছে, 2+3। ভালো সুন্দর করে গুছিয়ে করবে প্রশ্নের উত্তরগুলো। মেন্ডেল মটর গাছের ফুলের যে চরিত্রগুলি নিয়ে পরীক্ষা করেছিলেন তাদের প্রত্যেকটির বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। বংশগতির বৈজ্ঞানিক ধারণা গড়ে তুলতে মেন্ডেলের মটর গাছ সংক্রান্ত পরীক্ষাগুলি যুগান্তকারী। এই পরীক্ষাগুলিতে তার সাফল্যের 3টি কারণ উল্লেখ করো। পরের প্রশ্ন, উটের অতিরিক্ত জলক্ষয় সহন ক্ষমতার সঙ্গে এদের লোহিত রক্তকণিকার আরবিসি বিশেষ চরিত্রটি কীভাবে সম্পর্কযুক্ত? খাদ্য সংগ্রহ ও রোগ প্রতিরোধের ক্ষেত্রে শিম্পাঞ্জিরা যেভাবে বুদ্ধিমত্তার সঙ্গে সমস্যা সমাধান করে তার উদাহরণ দাও। তোমরা এই রকম সাজেশনের ভিডিও, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সাজেশন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও, পাশে থেকো। একটি উপযুক্ত উদাহরণের সাহায্যে ডারউইন প্রস্তাবিত প্রাকৃতিক নির্বাচন পদ্ধতিটি ব্যাখ্যা করো। রুই মাছের জলজ অভিযোজন পটকার ভূমিকা কী? পটকার ভূমিকা 2টো পয়েন্ট দিয়ে দিল, আর ওই ডারউইন প্রস্তাবিত নির্বাচন পদ্ধতিটা ব্যাখ্যা করে দিল, নাম্বার 5-এ 5 পেয়ে যাবে। মানুষের লাগাম ছাড়া অনেক কাজই পরিবেশ দূষিত করে, এর সপক্ষে 3টি উদাহরণ দিয়ে উক্তিটি সমর্থন করো। পশ্চিমবঙ্গে অবস্থিত একটি ন্যাশনাল পার্ক ও একটি বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ দাও। দেখো, পুরো শর্ট প্রশ্নের মতো, পুরো মান 5 নাম মাত্র। তোমাদের শর্ট প্রশ্ন বেশি করতে পারলে কাজ আছে। ঠিক আছে? সুন্দরভাবে, জীবনবিজ্ঞান তো একটু বেশি করে আছে, হ্যাঁ, ভালো করে পড়বে, বুদ্ধি খাটিয়ে ট্রেনিং করে, মাথা ট্রেন করে পড়বে।
নাইট্রোজেন চক্রের ধাপসমূহের একটি পর্যায়চিত্রের সাহায্যে দেখা। খুব মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য তোমাদের নাইট্রোজেন চক্রের ধাপসমূহ, হ্যাঁ, পর্যায়চিত্রের সাহায্যে দেখাতে হবে। হ্যাঁ, লেখালেখিও করতে হবে। পর্যায়চিত্রটা ভালো করে বইয়ে আছে, দেখে নেবে, সুন্দরভাবেই আছে। ভালো করে প্র্যাকটিস করে যাবে, পড়ার সাথে সাথে প্র্যাকটিস করবে ভালো নাম্বার তোলার জন্য। পরের প্রশ্ন, পরিবেশগত কী কী কারণে মানুষের ক্যান্সার হতে পারে? বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলতলের উচ্চতা অধিক বৃদ্ধি পেলে সুন্দরবনের মানুষ ও জীববৈচিত্র্যের কী কী সমস্যা হতে পারে? এই সমস্যা কী কী হতে পারে আর কী কী কারণে মানুষের ক্যান্সার হতে পারে, এগুলো পুরো পয়েন্ট আকারে লিখবে, সাব পয়েন্ট হিসেবে। কোনো পয়েন্ট দিলে তোমাদের নাম্বার বাড়বে, পয়েন্ট আকারে লিখবে, সুন্দরভাবে লিখবে। জীবন বিজ্ঞানের নাম্বার তুলতে তোমাদের সাহায্য করবে পয়েন্ট। পরের প্রশ্ন, সিংহ সংরক্ষণের জন্য ভারতবর্ষে গির জাতীয় উদ্যানে যে ইনসিটু ব্যবস্থা নেওয়া হয়েছে তা উল্লেখ করো। ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে একটি অঞ্চলে কী কী পরিবেশগত সমস্যা ঘটতে পারে? ঠিক আছে, ওই মানুষের ক্যান্সার কী কী কারণ হতে পারে, এটা 3টে পয়েন্ট দেবে। আর এখানে যে সুন্দরবন মানুষ জীববৈচিত্র্যে কী কী সমস্যা হতে পারে যে বিশ্ব উষ্ণায়নের ফলে, ওটা 2 পয়েন্ট দেবে। এখানেও প্রথমেরটা 2, তারপর একটা হচ্ছে 3 নম্বর 3টে পয়েন্ট দেবে। আর প্রথমটা 2 নম্বরের মতো তোমাদের লিখতে হবে এই সিংহ সংরক্ষণের জন্য। এই প্রশ্নটার জন্য বললাম, প্রশ্নটার জন্য। তোমরা এই রকম সাজেস্টিভ ভিডিও পেতে নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সমস্ত কলা বিভাগের সমস্ত সাজেশন নোটস পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের দাদা দিদি, বন্ধু বান্ধব, ভাই বোনদেরকে এই চ্যানেলটা শেয়ার করে দিয়ে তাদেরকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে বলো, যাতে তারাও অনেক কিছু জ্ঞানমূলক ভিডিও পায়, পড়াশোনার ভিডিও। এতে জানি কেউ সাহায্য করতে চায় না, কিন্তু তাও আমরা চেষ্টা করব, সবসময় পাশে থাকবো তোমাদের সাজেশন নিয়ে আসার জন্য। তারপরে প্রশ্ন, একটি সংকর কালো গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের মিলন ঘটলে যে ধরনের অপত্য গিনিপিগ উৎপন্ন হতে পারে তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও। মেন্ডেলের পৃথককরণ সূত্রটি বিবৃত করো। প্রতিটা প্রশ্ন আমি যে কটা বলছি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো ভালো করে প্রস্তুত করে যেও, মাধ্যমিকে খুবই উপকৃত হবে। পরের প্রশ্ন, থ্যালাসেমিয়া রোগের উপসর্গগুলি উল্লেখ করো। অনেক পরিবারে কন্যা সন্তান জন্মের জন্য মাতাকে দায়ী করা হয়। এই ধারণাটি যে যথার্থ নয় তা একটি ক্রসের সাহায্যে দেখাও। মানে যে মাতাকে দায়ী করে না, মাতা দায়ী নয়, এটা অবশ্যই পিতা দায়ী। কেন দায়ী সেটা একটা চেকার বোর্ডের মাধ্যমে বোঝানো থাকে, চেকার বোর্ডটা দেখবে। আর যদি কোনো প্রশ্নেও সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি ওই প্রশ্নটা নিয়ে তোমাদের আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। যে প্রশ্নটায় তোমাদের অসুবিধা হবে সেই প্রশ্নটা নিয়ে আমি আলোচনা করে দেব। পরের প্রশ্ন, যে দুটি অন্তর্গঠনগত বৈশিষ্ট্যের ভিত্তিতে তিমির ফ্লিপার আর পাখির ডানাকে সমসংস্থ অঙ্গ বলে বিবেচনা করা হয় তা উল্লেখ করো। একটি মৌচাকে কোনো শ্রমিক মৌমাছির জন্য শ্রমিক মৌমাছিদের কীভাবে খাদ্য উৎসের সন্ধান ও অবস্থান জানায়। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ করে যাও। আর আমি কিছু এক্সট্রা প্রশ্নও দিয়েছি, আমি বলে দেবো কোনগুলো এক্সট্রা প্রশ্ন, এই এক্সট্রা সাজেশন হিসেবে করে রেখে দেবে। আর এই প্রথমের যে কটা বলছিস প্রতিটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে যাবে। এক্সট্রা প্রশ্নগুলো দেওয়ার কারণে আমার ভিডিওটা একটু লং হয়ে গেছে, একটু তোমরা ম্যানেজ করে নিও। আর আমার ভয়েস ওভারে কোনো সমস্যা হলে আমাকে জানিও, আমি ঠিক করার চেষ্টা করব। পরের প্রশ্ন, অভিব্যক্তি বা বিবর্তনের মুখ্য ঘটনাগুলি একটি পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও। এই অভিব্যক্তি বা বিবর্তনের মুখ্য ঘটনাগুলি, এটা দেখবে একটা পর্যায়চিত্রের মাধ্যমে আছে। এটা খুব সুন্দর, খুব ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, 99.99% বলা যায়। পরের প্রশ্ন, অ্যাজমা বা হাঁপানির কারণগুলি কী কী? জীববৈচিত্র্য সংরক্ষণের জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের ভূমিকা কী কী? JFM এর
ভূমিকা। হ্যাঁ, জীববৈচিত্র্য কী কী কারণে হ্রাস পায় তার সঠিক উদাহরণের সাহায্যে নির্ধারণ করো। মানে 5টা পয়েন্ট দিয়ে লিখতে হবে ভালো করে, সুন্দরভাবে গুছিয়ে। ওটাও হাঁপানির কারণ 2টো লিখবে, আর এখানে JFM এর যে ভূমিকা ওটাও 3টে পয়েন্ট দিয়ে লিখবে। তারপরের প্রশ্ন, ভারতীয় একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বাড়ানোর জন্য 2টি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ প্রস্তাব করো। মিষ্টি জলের উৎসগুলি কী কীভাবে দূষিত হয়, তোমার অভিজ্ঞতার ভিত্তিতে মতামত জানাও। এই প্রশ্নগুলোর উত্তর ভালো করে তোমরা খাতায় নোট করে নিয়ে সুন্দরভাবে তোমরা প্র্যাকটিস করো, অবশ্যই সফলতা পাবে। পরের প্রশ্ন, 2টি অঞ্চলের মধ্যে একটিকে জীববৈচিত্র্য হটস্পট বলে ঘোষণা করতে চাইলে কি কি শর্ত তুমি বিবেচনা করবে? ex-situ সংরক্ষণের 2টি উদাহরণ দাও। তোমরা বুঝতেই পারছো, 2+3, 3+2, ঠিক আছে? এই 2+3 এরকম করে আছে, দেখবে প্রশ্নগুলো সব 3-2-এরই আছে, 5-এর খুব কম আছে। পরের প্রশ্ন, নিম্নলিখিত দূষকগুলো পরিবেশ ও মানব স্বাস্থ্যের কী কী প্রভাব ফেলে তা মূল্যায়ন করো। মানে কী কী প্রভাব ফেলে, ফলাফল একটা করে লিখতে হবে। অভঙ্গুর কীটনাশকের, পরাগরেণুর, ফসফেট ও নাইট্রেট সমৃদ্ধ রাসায়নিক সার, স্বাস্থ্যকেন্দ্রের জীবাণু সমৃদ্ধ আবর্জনা, ক্লোরোফ্লোরোকার্বন CFC যেটা। হ্যাঁ, পরের প্রশ্ন, নিম্নলিখিত ঘটনাগুলোর প্রত্যেকটি সম্ভাব্য কারণ কী হতে পারে অনুমান করো। মানে এদের কারণগুলো তোমাদেরকে প্রত্যক্ষ করতে হবে। প্রথমটা কি দিয়েছে, নিদ্রাহীনতা, রক্তচাপ বৃদ্ধি, আংশিক বা সম্পূর্ণ বধিরতা, তারপরে জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা হ্রাস ও মরা মাছ ভেসে ওঠা, কুমিরের সংখ্যা হ্রাস, ফুসফুসের বায়ু চলাচল পথে প্রদাহ, পরাগ মিলনে সাহায্যকারী পতঙ্গের সংখ্যা হ্রাস। এগুলো কোন কোন কারণে ঘটছে, প্রতিটা একটা করে কারণ তোমাদেরকে করে রেখে দিতে হবে। পরের প্রশ্ন, ভারতবর্ষের বিভিন্ন শহরে ক্রমবর্ধমান জনসংখ্যা ভূগর্ভস্থ জলের সংকট তৈরি করেছে। তোমার অভিজ্ঞতার ভিত্তিতে বক্তব্যটি যুক্তিসহ সমর্থন করো। মানুষের বসতি বৃদ্ধি কীভাবে সুন্দরবনের বাস্তুতন্ত্রের ওপর প্রভাব ফেলেছে তার একটি মানচিত্র নির্মাণ করো। মানচিত্র দিতে হবে। পরের প্রশ্ন, পূর্ব হিমালয়ের পাদদেশের জলাময় ঘাসভূমিতেই শুধু পাওয়া যায় এরকম একটি বিলুপ্তপ্রায় স্তন্যপায়ীর সংখ্যা বৃদ্ধি করার জন্য কি কি সংরক্ষণ প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে তার সংক্ষিপ্তসার লেখো। নদীর বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো। জীববৈচিত্র্যের গুরুত্ব নয়, এটা হচ্ছে তোমার পয়েন্টটা হচ্ছে নদীর বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যের গুরুত্ব। মানে এর কি ভূমিকায় তোমার জীববৈচিত্র্যের গুরুত্ব আছে সেটা তোমাদেরকে লিখতে হবে। পরের প্রশ্ন, নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রাণীদের মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য। মাইটোসিস, মিওসিস, জীবনবিজ্ঞানের পার্থক্য তোমাদের কি যে বিষয় দিয়ে দেয়, এই বিষয়গুলোর ভিত্তিতে তোমাদেরকে পার্থক্য লিখতে হয়। যেমন হচ্ছে কী কী বিষয় দিয়েছে এখানে, 3টে, সম্পাদনের স্থান, ক্রোমোজোমের বিভাজনের প্রকৃতি আর উৎপন্ন কোষের সংখ্যা। তার সাথেই আছে মানব বিকাশের বার্ধক্য দশায় জ্ঞানেন্দ্রিয় ও অস্থির কী কী পরিবর্তন হয় তা তালিকাবদ্ধ করো। ওটা 3 নম্বরে দিয়েছে পার্থক্যটা, এটা 2 নম্বরে। তোমরা এই রকম ভালো ভালো সাজেশনের ভিডিও পেতে চাইলে আমার সঙ্গে অবশ্যই থেকো, তোমার বন্ধু বান্ধবদেরও শেয়ার করো ভিডিওটি। একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের নিম্নলিখিত অংশগুলো গুরুত্ব ব্যাখ্যা করো। সেন্ট্রোমিয়ার আর টেলোমিয়ারের। আর জীবের বৃদ্ধি, প্রজনন ও ক্ষয়পূরণ কীভাবে কোষ বিভাজন দ্বারা নিয়ন্ত্রিত হয় তা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, মেন্ডেল দ্বারা নির্বাচিত মটর গাছের 3 জোড়া প্রকটপ্রচ্ছন্ন গুণ সারণীর সাহায্যে লেখো। এক সংকরণ জনন পরীক্ষা থেকে প্রাপ্ত মেন্ডেলের প্রথম সূত্রটি বিবৃত করো। এই মেন্ডেলের এটাও খুবই ইম্পর্টেন্ট, একটু ভালো করে প্রস্তুত করে যেও। তোমরা না জীবনবিজ্ঞানের পেছনের দিকে যে চ্যাপ্টারগুলো আছে সেখান থেকে খুব বড় প্রশ্নগুলো আসে, ভালোই প্রশ্নগুলো করবে। তোমাদেরকে এই 5 নম্বরের প্রশ্নগুলো ক্যারি করতেই হবে খুব ভালো নাম্বার তোলার জন্য। শর্ট প্রশ্ন তো পড়তেই হবে, তার সাথে বড় প্রশ্ন পড়তে হবে। একজন বর্ণান্ধ মহিলা একজন স্বাভাবিক পুরুষকে বিবাহ করলেন,
প্রথম অপত্য বংশে তাদের সন্তানদের মধ্যে বন্ধাত্মতার সম্ভাবনা বিচার করো। সন্ধ্যামালতী ফুলের ক্ষেত্রে F2 জন্যতে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রের বিচ্যুতি কিভাবে প্রকাশিত হয় তা একটি ক্রসের মাধ্যমে দেখাও। পরের প্রশ্ন, প্রাণের উৎপত্তির পরে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী তীরচিহ্নের সাহায্যে ক্রমানুসারে দেখাও। আমি তোমাকে এটা একবার দিয়েছি অভিব্যক্তিটা, এই একই জিনিস অভিব্যক্তি দুবার দেওয়া হয়ে গেল। এই জৈব অভিব্যক্তিটা তার জন্য আমি তোমাদেরকে বলছি এর যে মুখ্য ঘটনাবলী তার সেটা তীর চিহ্ন সাহায্যে দেখালে তোমাদের এটা 5-এ 5 পাওয়ার সম্ভাবনা খুব ইম্পর্টেন্ট। 5-এ 5 তোমরা পেয়ে যাবে, এটা তোমরা করে যাবে জৈব অভিব্যক্তিটা। ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত তথ্যের নিম্নলিখিত 3টে বিষয় আলোচনা করো। কি কি 3টি বিষয় দিয়েছে? অধিকারে বংশবৃদ্ধি, আর প্রকরণের উদ্ভব, আর একটা দিচ্ছে প্রাকৃতিক নির্বাচন। এগুলো এই 3টে পয়েন্টে তোমাদেরকে লিখতে হবে। জীবের আকার, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ ও আচরণ পরিবর্তন হলো অভিযোজন। যে কোনো দুটি উদাহরণ সহ বক্তব্যটি যথার্থতা প্রমাণ করো। এটা সম্বন্ধে তোমাদেরকে লিখতে হবে তাৎপর্যের মতো উদাহরণ দিয়ে। তোমাদের এই কটা থাকলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর তোমাদের আদার্সও দিয়েছি যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট আছে, 2-4টে বলবো, ওইগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, আর বাদ বাকি তোমাদের ওগুলো না করলেও হবে, অসুবিধা নেই। একবার শুধু তোমরা পড়ে যাও, যে মুখস্থ করতে হবে তার কোনো মানে নেই। এই কটা যেগুলো দিলাম এত পর্যন্ত তোমরা এইগুলো ভালো করে দেখে যেও। আর এইগুলো আমি বলছি না, একটু তোমরা একটু দেখে নিও। হ্যাঁ, ভিডিওটা একই লং হয়ে গেছে, আর লং করছি না। এখানে আমি বলে দিচ্ছি কোনটা কোনটা। এই ঘোড়ার যে জীবাশ্মের গুরুত্ব বিবর্তনের সাপেক্ষে, এটা যে দেখে যেও, এটা খুব ইম্পর্টেন্ট এক্সট্রা। হ্যাঁ, আর এখানে জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট কাকে বলে, ক্যাকটাসের অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো, এইটা ইম্পর্টেন্ট খুবই। আর জেনেটিক কাউন্সেলিং কি, বংশগত জেনেটিক রোগ প্রতিরোধ, ওইটা পড়ে যাবে ভালো করে। পরাগযোগ কাকে বলে, স্বপরাগযোগ ইতর পরাগযোগের সুবিধা অসুবিধাগুলো পড়বে, খুব ইম্পর্টেন্ট। আর সাইটোকাইনেসিস কাকে বলে, উদ্ভিদ ও প্রাণীকোষে সাইটোকাইনেসিস বর্ণনা করো। ঠিক আছে, আর একটা আছে ওই ওপর, এইটা দুইটা, যেটা উদ্ভিদের সংবেদনশীলতা ধর্ম আবিষ্কারে জগদীশচন্দ্র বসুর ভূমিকা আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট এটা। আর তোমাদের কিছু করতে হবে না, এই কটা ভালো করে দেখে যেও। অল দ্য বেস্ট, ভালো করে জীবন বিজ্ঞান প্রস্তুত করো, ভালো থেকো। আবার নেক্সট ভিডিও দেখা হবে নেক্সট ভিডিও দেখা হবে।